আমি করতে এটা হচ্ছে কি আইসিডিএস নিয়ে দীর্ঘদিনের অভিযোগ শাসক দলের, তাদের বক্তব্য যে আইসিডিএস পয়সা করে দিচ্ছে না কেন্দ্র, এত একটা ভালো উদ্যোগ সেই কারণে সমস্যা হচ্ছে, কেন দিচ্ছে না কেন? প্রথমত আপনাকে ধন্যবাদ। বিধানসভায় থাকেন থেকে আইসিডিএস নিয়ে আমি মাননীয় মন্ত্রী সচিবাজা মহাশয়কে এই কথাটা জিজ্ঞেস করেছিলাম যে এই যে সিলেকশন কমিটিগুলো হচ্ছে এখানে বিধানসভার অভ্যন্তরে, সেই সিলেকশন কমিটিতে কতজন বিধায়ক রয়েছেন এবং তার মধ্যে শাসক দলের বিধায়ক কতজন। আমি অবাক হলাম, সেই প্রশ্নের উত্তর তিনি দিতে পারলেন না। যেভাবে তিনি উত্তর দিতে পারলেন না যে মুর্শিদাবাদে গড়পড়তায় আইসিডিএসের সেন্টার, কতজন বাচ্চারা সেখানে পড়াশুনো করছে, ফলে সেই প্রশ্নটা আপনাদের পছন্দ হলো না। এবার দ্বিতীয়ত হচ্ছে যেহেতু মাননীয় মন্ত্রী আজকে আইসিডিএসের সিলেকশন নিয়ে যে ধরনের অস্বচ্ছতার অভিযোগ সামনে আসছে, সেই প্রশ্নের সামনে তিনি শুধু বিব্রত হলেন না, অপ্রস্তুত হয়ে উত্তর না দিতে পেরে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরলেন। দেখুন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা আপনারা বলেন, আমি শুধু এইটুকু বলি যে আপনারা আইসিডিএস নিয়ে একটা গবেষণা করেন, দেখবেন কেন্দ্রের সরকারের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যরা যেভাবে প্রতিটি আইসিডিএস সেন্টারে সহযোগিতা করে তার তুলনায় আমাদের রাজ্যের সহযোগিতা খুবই কম। এর আগে এই নিয়ে আমি মাননীয় মন্ত্রী কেন্দ্রীয় সরকারের তাদের কাছে চিঠি দিয়ে জানিয়েছি আইসিডিএসের ওয়ার্কার এবং হেল্পার তাদের সাম্মানিক বৃদ্ধি করবার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য উভয়ই দায়িত্ব নিন। দ্বিতীয়ত হচ্ছে আমার আমি রীতিমতো বিরক্ত মনে হয়, এর আগের দিন আমি আইসিডিএস নিয়ে প্রশ্ন করেছিলাম, কেন্দ্রের সরকার প্রত্যেক আইসিডিএস কর্মীদেরকে মোবাইল কেনবার জন্য 10,000 টাকা করে বরাদ্দ করেছিল, সেই টাকা দীর্ঘদিন আগে তারা পেয়ে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত মোবাইল আইসিডিএস এর কর্মীদের কাছে তারা পৌঁছতে পারেননি, সেই টাকা গেল কোথায়? ফলে কেন্দ্রের বঞ্চনার বদলে রাজ্য আইসিডিএসকে যে পরিমাণ টাকা দিচ্ছে তা সঠিকভাবে খরচা কেন হচ্ছে না, আগে তার উত্তর দিলে পরবর্তী উত্তরটা আমরা দিতে সক্ষম হই। মৃত্যুর ঘটনা বর্ষাকালে হচ্ছে, হাওড়াতেও একটা ঘটনা ঘটেছে, তো এই যে সামগ্রিকভাবে তাহলে বিদ্যুৎ মন্ত্রী কি করছে, সরকার কি করছে, বারবার যদি একই ঘটনা ঘটে প্রতি বছর? দেখুন, সরকার, আমাদের রাজ্যের সরকারের মন্ত্রী বা দলের নেতাদের একটা বড় বিষয় হচ্ছে সমালোচনা করা। সমালোচনা নিশ্চিতভাবে করবেন, কিন্তু নিজের মুখে তো আয়না ধরবেন। এই যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হওয়ার ঘটনা যেভাবে রাজ্যে ঘটছে, আপনারা জানেন যে বিভিন্ন বড় শহরে, বিভিন্ন মেট্রোপলিটন সিটিতে আন্ডারগ্রাউন্ড কেবল ইত্যাদি তার প্রচলন হয়েছে। এই ক্ষেত্রে রাজ্যের সরকার কী ধরনের উদ্যোগ বা ভূমিকা নিচ্ছে তার উপরে দাঁড়িয়ে ভবিষ্যতে বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যু হওয়ার সম্ভাবনা রোধ করবার ক্ষেত্রে সরকারি উদ্যোগ কতখানি সেটা বোঝা সম্ভব হবে। আমি আশা রাখি রাজ্য বিদ্যুৎ পর্ষদ হোক বা সিএসসি হোক, নিশ্চিতভাবে রাজ্যের সরকার উভয় ক্ষেত্রে এই ওপর দিয়ে যে ইলেকট্রিক লাইন গিয়েছে সেটাকে আন্ডারগ্রাউন্ড করলে এই ক্ষেত্রে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা রোধ হতে পারে। এই ব্যাপারে সরকার উদ্যোগ নিক, এটাই চাই। একটা বিষয় যে আজকে পরিযায়ী শ্রমিক নিয়ে বিধানসভাতে তথ্য পেশ করা হলো, বলা হচ্ছে প্রায় 1 কোটির মতো পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে আসে, আমাদের রাজ্যে 21 লক্ষ। দেখুন, শ্রমমন্ত্রীকে আমি এই প্রশ্নটা করেছিলাম। এখন ঘটনা হচ্ছে যে আমাদের রাজ্যে যেরকম 1,500 কেজির বাচ্চা জন্মগ্রহণ হয়ে যায়, যেভাবে রাকেশ রোশন চাঁদে পৌঁছে যায়, যেভাবে ডহরবাবুকে রাস্তায় খোঁজা হয়, যেভাবে রামমোহন রায় এই বিধানসভায় সতীদাহ প্রথার বিরুদ্ধে বিল পেশ করে, এখন সেইভাবে এই রাজ্যে তথ্যও দেওয়া হয়। মাননীয় শ্রমমন্ত্রীর কাছ থেকে এটা আমি আশা করিনি। যখন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনার কাছে কি কোনো নির্দিষ্ট রেজিস্টার্ড কোনো তথ্য আছে যেখানে দাঁড়িয়ে বাইরের কোন শ্রমিক, কত শ্রমিক এখানে আমার রাজ্যে কাজ করেন, উনি বললেন নেই। বলে উনি একটি পরিসংখ্যান দিয়ে দিলেন, যে পরিসংখ্যান দিয়ে তিনি বললেন 1 কোটি। আমি জানি না আইনমন্ত্রী হওয়ার সাথে সাথে তিনি গণিতজ্ঞ হয়ে উঠেছেন কিনা বা স্ট্যাটিস্টিক্স বিশারদ হয়ে উঠেছেন কিনা, এই ধরনের তথ্য
মন গড়া তথ্য সদনের অভ্যন্তরে পেশ করা এত বড় বর্ষিয়ান মন্ত্রীর পক্ষে অনুচিত বলে আমি মনে করি। 2700 কোটি টাকার জমি সৌরভ গাঙ্গুলিকে 1 টাকায় দিয়ে দিলেন রাজ্য সরকার চিটফান্ডের জন্য। মানে আমি একটা প্রবাদ বাক্য চট করে মনে এসেছিল, কিন্তু বলতে পারলাম না। সৌরভ প্রবাদ প্রথম ক্রিকেটার, আমি ওনাকে অসম্ভব ভালোবাসি ওনার খেলা দেখতে। তবে দুজনই দুজনকে সঠিক চিনেছেন। এখন বুঝতে হবে কে কাকে বোকা বানিয়েছে। সৌরভকে বোকা বানিয়ে রাজ্যের সরকার বিজ্ঞাপন করেছেন কিনা, বা সৌরভ রাজ্য সরকারকে বোকা বানিয়ে জমি নিয়েছেন কিনা। এখন দুটো ক্ষেত্রেই আমাদের রাজ্যের বিপদ। আমি শুধু এইটুকু বিশ্বাস করি, সৌরভ যে পর্যায়ের সম্মান তিনি বাঙালিদের কাছ থেকে পান, আমি আশা রাখি সেই সম্মান রেখে এই জমি বিতর্ক এর থেকে উপরে উঠে উনি স্পেনে দাঁড়িয়ে, আমি কত কিলোমিটার দূরে আমি জানি না, উনি যে শিল্পপতি হওয়ার যে ইচ্ছা প্রকাশ করেছেন সেটা বাস্তবায়িত হোক। না হলে সৌরভ যে উচ্চতায় বাঙালির মনে বিরাজ করেন সেই উচ্চতার থেকে তিনি অনেকটাই নেমে যাবেন। কারণ ক্রিকেটার সৌরভ এবং মানুষ সৌরভের মধ্যে মানুষ কিন্তু পার্থক্য খুঁজতে শুরু করেছে। রাজ্যের একাধিক জায়গাতে দেখা যাচ্ছে যে উচ্ছেদ অভিযান চলছে। বর্ধমান, রাজারহাট, বোলপুর, সিউড়িতে একটা ব্যতিক্রম ছবি দেখা গেল যে অবৈধ উচ্ছেদ হচ্ছে, কিন্তু আইএনটিটিউসির যে পার্টি অফিসগুলো সেগুলো অক্ষত রয়েছে। মানে রং দেখে এই উচ্ছেদ। দেখুন, এই উচ্ছেদেরও আবার আমরা দেখেছি বিশেষ বিশেষ অঞ্চল হলে উচ্ছেদ হয় না। বিশেষ বিশেষ অঞ্চল আর বিশেষ বিশেষ রাজনৈতিক দলের অফিস, তাদের শাখা সংগঠনের অফিস হলে উচ্ছেদ হয় না। এটাকে তো রাজধর্ম বলা হয় না, এটাকে বলা হয় দলীয় ধর্ম অনুসারে উচ্ছেদ। অর্থাৎ এই উচ্ছেদের ক্ষেত্রেও প্রকাশ্যে বিভাজন, অর্থাৎ দল হলে তৃণমূল, শাসক দল হলে এক ধরনের, আর আরও একটি ভয়ঙ্কর প্রবণতা লুকিয়ে আছে। যে যে জায়গায় উচ্ছেদ হয়েছে সেই জায়গার যদি জনবসতি বা সেই জায়গায় কারা মূলত দোকান করে রয়েছেন এইটাকে বিচার করে উচ্ছেদ হচ্ছে। আমি এর বাইরে কোনো শব্দ ব্যবহার করতে চাই না, কিন্তু এই যে বিশেষ বিশেষ বেছে বেছে উচ্ছেদ করা, ভবিষ্যতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে বিভাজনের রাজনীতি শুরু করেছিল ইমাম ভাতা দেওয়ার মধ্যে দিয়ে, সেই বিভাজনের রাজনীতিকে আরও স্পষ্ট, আরও বড় করে তুলছে। শঙ্করদা ঠিক কিছুক্ষণ আগে বিমান বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলেছেন যে বিজেপির এই ওয়াকআউট করা ঠিক হয়। উনি কি আমার দলের সভাপতি নাকি? উনি কি বলেছেন আমরা কেন উত্তর দিতে যাব? আর ওনার পরামর্শ নিয়ে চললে তো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে শূন্যে পরিণত হতো। ফলে ওনার পরামর্শের জন্য ওনাকে ধন্যবাদ। আমাদের দলের সভাপতি আছে, আমার বিরোধী দলনেতা আছে, আমরা তাদের পরামর্শ নিয়ে চলি। ওনার যেটা কাজ, তৃণমূলকে, কংগ্রেসকে শক্তিশালী করা, ওনাদের বড় ভাই বর্দার আশীর্বাদ নিয়ে যাতে রাজ্যে ওনারা পরিচালনা করতে পারেন সেই কাজ করুন। বরঞ্চ আমরা কি পথে চলবো না চলবো এ ব্যাপারে উনি শ্রদ্ধেয় রাজনীতিবিদ, ওনাকে মানুষ শ্রদ্ধা করেন, সেই শ্রদ্ধার জায়গা যাতে উনি নষ্ট না করেন সেইটা দেখবেন। গেটের সামনে আপনারা যখন ডিসকাস করছিলেন সেই সময় সুচিত্রা চ্যাটার্জির উপর একটা গাড়ি তৃণমূল বিধায়কের, এই বিষয়টা আপনারা কি ভাবছেন এবং এই নিয়ে এটা কি পরিকল্পনা বলে মনে হচ্ছে? দেখুন, শিখাদি এই ব্যাপারে বলেছেন, আমি আরেকটু পাশে ছিলাম, আমি প্রথমে বুঝতে পারিনি। তবে ঘটনাচক্রে এখানে একটা সমস্যা হচ্ছে। আমরা যখন গেটে বিক্ষোভ দেখাই তখন তৃণমূল কংগ্রেসের বিধায়কদের গাড়ি, তাদের অত্যন্ত তাড়াহুড়া থাকে, তারা অল্প সময়ের জন্য দাঁড়াতে চান না। শিখাদির সাথে যেটা হয়েছে সেটা উনি নিজে মুখে বলেছেন, কিন্তু এখানে এতগুলো সাংবাদিক বন্ধুর ক্যামেরা চলছে। আমি শুধু অবাক হয়ে লক্ষ্য করলাম যে সাংবাদিক বন্ধুর পায়ে গাড়ি উঠিয়ে দিল বিধায়ক, মানে বিধায়কের চালক। না চালক নামলো, না বিধায়ক নামলো, তাকে জল দিয়ে আমরা সরিয়ে নিয়ে গেলাম। একবার আপনাদের কারো ক্ষমতা হয়নি সেই খবর প্রচার করার। যদি মেরুদণ্ড থাকতো আপনাদের তাহলে সেই দিনই প্রচার করতেন। আর আজকেও যে শিখাদির সাথে হয়েছে সেটাও প্রচার হবে না, তার কারণ যে মেরুদণ্ড নিয়ে আপনাদের এই প্রশ্নগুলো করা দরকার সেই প্রশ্ন করেন না। যেভাবে
ফিরহাদ হাকিম সাহেবকে এই প্রশ্ন কেউ করেননি যে আপনি মুখে ধর্মনিরপেক্ষ বলেন অথচ মিনি পাকিস্তান কেন বলেন, কেন বলেন হাফ অফ দ্য বেঙ্গল উইল স্পিক ইন উর্দু, কেন বলেন যে আপনারা দুর্ভাগা, তখন ওনাদের সামনে আপনারা প্রশ্ন করেন না নাকি প্রশ্ন করতে ভয় পান, এটা আপনারা নিজেরা জিজ্ঞেস করবেন। শঙ্করদা, সেদিন দেখা গেল যে পুলিশের তরফ থেকেও কোনো খোঁজ নেওয়া হয়নি যে কি হয়েছে, এবং বলা হলো যে বিধানসভার ভেতরের গাড়ি, কোনো বিধায়কের না। দেখুন, পুলিশ খোঁজ নিক না নিক, বিধায়ক না নিক, অন্যের গাড়ি হোক, এখানে নিশ্চয়ই সিসিটিভি ইত্যাদি থাকে, সব কিছু তাহলে আমরা চাইব। যদি এই ধরনের কথা হয় তাহলে সাংবাদিক বন্ধুকে বলবেন আমরা ওনাদের সাথে আছি, এখানে গুচ্ছের পুলিশ দাঁড়িয়ে থাকে, তাহলে এরকম ঘটনা ঘটলো কেন? আর আরে পুলিশের পোশাক পরে নিলেই মানবিকতা তো উধাও হয়ে যাবে না। মানবিকতা তো একটা শব্দ, আমরা তো মানুষ, পরে পুলিশ, পরে নেতা, পরে মন্ত্রী, পরে অমুক তমুক, তো আমরা একটা মানবিক মুখ নিয়ে সেই সাংবাদিক বন্ধুর কাছে দাঁড়াতে পারলাম না? যে বিরোধী দলের বিধায়কদের বিক্ষোভে উনি খবর নিচ্ছিলেন বলে উনিও বিরোধী, এই হচ্ছে এদের মানসিকতা, এই দম্ভের বিরুদ্ধেই কিন্তু প্রতিবাদ। আজকে দেখা গেল যে দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি, তাকে ইডি গ্রেপ্তার করেছে, তার ভাইকেও গ্রেপ্তার করেছে রেশন দুর্নীতিতে। অভিযোগ যে তিনি চাল তৈরি করতেন, প্লাস্টিক চালের কথা একটা সময় বলা হতো, সেই চাল তৈরি করা হতো, এমনকি চাল থেকে আটা বানিয়ে দিয়ে খাওয়ানো হতো। আপাতত 45 কোটি টাকা দুর্নীতি সামনে এসেছে ব্লক প্রেসিডেন্ট। দেখুন, তৃণমূলে এরকম অসংখ্য রত্ন, প্রত্যেক রত্নের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতে দিতে মানে ক্লান্ত আমি। ফলে আমি শুধু এইটুকু চাইব, সিবিআই, ইডি এই কাজ চালিয়ে যাক, যারা দুর্নীতি করছে তাদের ধরুন, তারা শাস্তি পাক, এবং পরিশেষে এই রাজ্যে দুর্নীতির আতুর ঘর কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, হানাটা সেখানে হোক। যতদিন না এই হানা হবে, এই ছোট ছোট হানার প্রতিক্রিয়া দিয়ে আর অন্তত আমি মনে করি যে সময় ব্যয় করার প্রয়োজনীয়তা আছে কিনা জানি না, আমি শুধু চাই যে আতুর ঘর কালীঘাট আর ক্যামাক স্ট্রিট, পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতির আতুর ঘর হচ্ছে কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট। যতক্ষণ না পর্যন্ত ইডি সিবিআইয়ের হাত সেখানে পৌঁছবে, পশ্চিমবঙ্গের মানুষ এটা মনে করেন, ততদিন পর্যন্ত এই দুর্নীতির মাথা বা মূল চক্র বা সেই জায়গায় পৌঁছানো যাবে। কেন্দ্রীয় এজেন্সি কি কোথাও ব্যর্থ হচ্ছে? তাহলে আমি ব্যর্থ কি সফল সার্টিফিকেট দেওয়ার কেউ নই, তবে ইডি সিবিআই নিয়ে আমি আমার মত স্পষ্ট করতে চাই। পশ্চিমবঙ্গের মানুষ ইডি সিবিআইকে আরও তৎপর দেখতে চায়। পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় কোর্ট মনিটর তদন্তে ইডি সিবিআই যাতে প্রোডাক্টিভ রেজাল্ট, অর্থাৎ দুর্নীতি নিকেশ করবার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা পালন করে, এটা পশ্চিমবঙ্গের মানুষ চায়। যতক্ষণ না এইটা সন্তুষ্টির জায়গায় পৌঁছচ্ছে, ততক্ষণ ইডি সিবিআই নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগাটা অস্বাভাবিক বলে আমি মনে করি না। শঙ্করদা, আমরা যেটা দেখলাম যে গতকাল দিলীপ ঘোষের পর আজকে আমরা দেখলাম সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী এলেন এই বিধানসভায়। দুদিনের ব্যবধানে প্রথমে দিলীপ ঘোষ, তারপর এই অমিতাভ চক্রবর্তী আপনাদের বিধায়কদের সঙ্গে এই যে বৈঠক করলেন, এটা কি কোনো ওনারা খুশি যেভাবে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল পারফর্ম করছে। আপনারা দেখেছেন যে বিষয় সদনের নয় বলে আমাদের স্পিকার সাহেব আলোচনা করতে রাজি হচ্ছিলেন না, সেই বিষয়ে তিনি মন্ত্রী মহোদয়ের বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। ফলে আমরা কাজ করছি, ওনারা আমাদেরকে উৎসাহ যোগাচ্ছেন, এবং আমার দলের প্রাক্তন রাজ্য সভাপতি, আমার দলের সংগঠনের সাধারণ সম্পাদক, তারা তো আসবেনই। আমার দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মহাশয়, তিনি সর্বভারতীয় সহসভাপতি ছিলেন। এখানে আমরা যারা বিধায়ক তারা প্রত্যেকেই ওনার সময় বিধায়ক হয়েছে, ফলে ওনাদের উপস্থিতি দলকে শক্তিশালী করবে, এবং রাজ্যের মানুষ এটা মনে করেন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বরা এবং আমরা যারা কর্মী সমর্থক, তাদের একত্রে চলাই হচ্ছে তৃণমূল কংগ্রেসকে 2026-এ বিসর্জন দেওয়ার অন্যতম যোগসূত্র। উত্তপ্ত মালদার ইংরেজবাজার এলাকা, সেখানে ক্লাবের সরকারি অনুদানের টাকা 9-6-এর অভিযোগ। তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষ, এই সংঘর্ষের জন্য পাল্টা মারমুখী আমজনতা
এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে 10 জন তৃণমূল কর্মী আহত, 12 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধরনের যে কুন্দল সামনে আবারও প্রকাশ্যে আসছে, কি বলবেন আপনারা? পুরো ঘটনা না জেনে কোনো উত্তর দেবো না। সংবাদে দেখা গেল যে রীতিমতো কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে গতকালকে শুনানি ছিল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে এবং ইডি সূত্রে খবর আসছে, সূত্র মারফত খবর, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করতে চায় ইডি। এবং দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী ছিলেন, তিনি রীতিমতো বাধা দিলেন, বললেন না কেন, কলকাতাতে তো পূর্ব